স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ দিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে বরিশাল বিভাগ, সাথে আছে আমি শায়লা রহমান ইমা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সারা দেশে চলছে টানা বর্ষণ। বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় টানা বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গত কয়েকদিনের টানা বর্ষণে বরিশালের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে রয়েছে। বিশেষ করে পানি নেমে যেতে না পারার কারণে এই জলাবদ্ধতা দীর্ঘমেয়াদী হচ্ছে। বরিশালের নবগ্রাম সড়ক, কালুশা সড়ক, কবি জীবনানন্দ দাস সড়ক, সার্কুলার রোড, নিউ সার্কুলার রোড সহ বিভিন্ন সড়ক অলি গলি এখন পানিতে তলিয়ে রয়েছে। এছাড়াও মুন্সি গ্যারেজ, শীতলাখোলা, কাউনিয়া, আমানতগঞ্জ, মোহাম্মদপুর, পলাশপুর, রসুলপুর, স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকা যেগুলো নিম্নাঞ্চল বিশেষ করে এবং নদীর নিকটবর্তী যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু পানিতে তলিয়ে রয়েছে এবং অনেক অনেক ঘরেও পানি কিছু কিছু সময় কিন্তু উঠেছে, বিশেষ করে যখন বেশি বৃষ্টিপাত হয়েছে। ঘর থেকেও বের হতে পারি না, এত পরিমাণ পানি, এবং এই পানি লাগালে সর্দি কাশি তো অবশ্যই জনজীবনে খুব দুর্বিষহ এবং খুব সমস্যার সম্মুখীন সবাই। খুবই খারাপ, খুবই ভয়াবহ। আমাদের বাসার সামনে পানিতে হয়ে গেছে, আর একটু পানি উঠলে আমাদের বাসায় পানি উঠবে। এর পাশাপাশি নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণেও কিন্তু যে জলাবদ্ধতা হচ্ছে সেই জলাবদ্ধতা দীর্ঘমেয়াদী হচ্ছে এবং আমরা যেটি দেখেছি বিভিন্ন সড়কগুলো ঘুরে সেখানে কিন্তু দেখেছি যে রাস্তার পাশে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে এবং দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার কারণে সেই দোকানগুলো কিন্তু অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না, বা যারাও বা খুলছে তারা সেই দোকানের ভিতরে পানি নিয়েই তাদেরকে ব্যবসা করতে হচ্ছে বা ব্যবসা চালাতে হচ্ছে। বটতলা, চৌমাথা, মুন্সি গ্যারেজ, তারপরে বাংলাদেশ ব্যাংকের সামনে সব জায়গায় পানি। এখন মানুষের চলাফেরায়, খাওয়া দাওয়ায় সব জায়গায় কষ্ট আছে, মানুষের ব্যাপক দুর্ভোগ। গত রাত্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, এখনও আকাশ মেঘাচ্ছন্ন। যদি বৃষ্টিপাত বেশি হয়, আরও বৃষ্টি হয়, তাহলে আরও পানির নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো বরিশালের মানুষ এখন খুবই দুর্ভোগের ভিতর, অসহ কষ্টের ভিতর আছে। যে এত বৃষ্টি, তারপরে এই যে কোচিং যাইতে সমস্যা হইতে আছে, স্কুলে যাইতে কলেজে যাইতে সমস্যা হইতে আছে। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে একদম পুরা উদ্বাস পর্যন্ত পুরো পানিতে ভরা। এই অবস্থায় আমরা দেখেছি যে রাস্তার মধ্যে যে খানাখন্দগুলো রয়েছে সেগুলো যেহেতু জলাবদ্ধতার কারণে বোঝা যাচ্ছে না, বেশি পানির কারণে সেই খানাখন্দগুলো এখন পানিতে তলিয়ে রয়েছে। তো যার ফলে এখান থেকে যখন রিক্সা, ভ্যান, মোটরসাইকেল বা বড় কোনো যানবাহন যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ঝুঁকি নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, মোটরসাইকেল উল্টে পড়েছে, রিক্সা উল্টে পড়েছে, যাত্রীরা দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছে। রোডঘাট সব তলায় গেছে, গাড়ি চালাইতে তো অনেক কষ্ট হয়ে যায়। ওই একটু আগে একটা স্কুলের ছাত্র পড়ে গেছে ওই কোনায় ঠালাটায়। রাস্তাঘাট ঠালা না ভাঙ্গা না পেরিয়েছে না কি আছে মালুম পাওয়া যায় না, গাড়ি চালাইতে ভয়তে হ্যাঁ উপায় আছে কোন। সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছে যে কিছুটা বৃষ্টি হলেই এই রকম যে পানি জমে যায় এতে করে তাদের দুর্ভোগ এখন চরমে উঠেছে। এই জন্য তারা দুষছেন সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা ড্রেনেজ অব্যবস্থাপনা রয়েছে, যে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই, যার ফলে এই পানি জমছে। এবং তারা যেটি বলছে যে সঠিক সময়ে সঠিক উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু এই দুর্ভোগ বেশি পোহানো হচ্ছে। আমার মনে হচ্ছে যে পানি নিষ্কাশনের সেরকম যথাযথ ব্যবস্থা না থাকার কারণে বরিশাল নগরীতে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে তারা যেন অবশ্যই যত দ্রুত সম্ভব বরিশাল শহরকে এরকম জলাবদ্ধতা মুক্ত করার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বরিশাল সিটি কর্পোরেশনে যে পরিমাণ ড্রেনেজের দরকার সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু নেই। আবার যেখানে যেখানে ড্রেন রয়েছে সেখানে কিন্তু ড্রেনের পানি নদীতে যাওয়ার জন্য সে ব্যবস্থাগুলো সেগুলো নেই। পাশাপাশি তো ড্রেনগুলো ময়লায় ভর্তি রয়েছে, অনেক জায়গায় খাল যেগুলো রয়েছে সেই খালগুলো যথাসম্ভব পরিষ্কার নেই এবং এটা তো দক্ষিণাঞ্চল উপকূলীয় এলাকা, যার ফলে নদীর পানিও কিন্তু অনেক উঁচুতে থাকে, যার ফলে কিন্তু এই পানিটা দ্রুত নেমে যেতে পারে না। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় এই এলাকায় 160 মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে এবং আরও 2-3 দিন বৃষ্টি হতে পারে, যার ফলে এই জলাবদ্ধতা আরও দীর্ঘমেয়াদী হওয়ার একটা শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা যেন নিরসন হয়, বৃষ্টি হলেও পানিটা যেন দ্রুত নেমে যায়, সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় নগরবাসী। এই ছিল বরিশালের
জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ রাস্তাগুলো তলিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের চালচিত্র। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। এদিকে খানাখন্দের কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ভোলা সদর পৌরসভার বিভিন্ন সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এই সড়কগুলো, যে কারণে কোনো ধরনের যানবাহনও নিরাপদে চলাচল করতে পারছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বাপ্তা উকিলবাড়ি সড়কে। এই সড়কটি গত বেশ কয়েক বছর ধরে একদম খানাখন্দে ভরা। এর ফলে এই এলাকার প্রায় হাজারো মানুষ যারা এই রাস্তা দিয়ে যোগাযোগ করতে অনেক সমস্যা হচ্ছে। শুধু এই রাস্তা নয়, ভোলা পৌরসভার বেশ কয়েকটি রাস্তারই এমন অবস্থা। আমরা আপনাদেরকে সচিত্রে দেখাতে চাই এই সড়কটি গত কয়েক বছর ধরে এরকম খানাখন্দে ভরা রয়েছে এবং এক পাশে রাস্তার বড় বড় গর্ত হয়ে রয়েছে, অন্য পাশে কিন্তু এখানে যে গর্তের কারণে কিন্তু একরকম ডোবায় পরিণত হয়েছে। ফলে এখানকার মানুষের কিন্তু যোগাযোগ করতে অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং রাস্তা দিয়ে কোনো একটি ট্রাক কিংবা অটোরিকশা যদি একবার যাতায়াত করে তাহলে তার কোনো না কোনো সমস্যা হচ্ছে বলে এখানকার যারা চালক তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তার এত বেহাল অবস্থা, মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে। ভোলা পৌরসভার প্রায় 120 কিলোমিটার রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু প্রায় একই রকম চিত্র। তো দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলো সংস্কার না হওয়ার কারণে আমরা এরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং ফলে স্থানীয় জনগণের দুর্ভোগের শিকার হচ্ছে এবং সেই দুর্ভোগ নিয়ে তারা কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছে। আমরা একটু স্থানীয়দের কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা এই রাস্তা খারাপ হওয়ার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? বলবো দুঃখের বিষয়, বাঁচতে আসি না। এই যে গাড়ি পাইতে আসি না, এই যে কাঁচা দিয়ে তো জোরে যাইতে আসি, কাঁচা দিয়ে যাইতে আসি আজকে কত বছর ধরিয়া। এটা গাড়ি যদি এখান দিয়ে যায় এরপরে গাড়ি এটা ভাঙ্গারি করে নিতে হয়, এছাড়া উপায় নেই। গাড়ি এটা ভাঙ্গারি করে নিতে, আমাদের এলাকার মেয়ে ছেলে পর্যন্ত বিয়ে দিতে পারতে আসি না। এটা রুগী যদি রুগী হাসপাতালে নিতে হয়, আমার পরিবার মারা গেছে, আমি অ্যাম্বুলেন্সের জ্বালায় রুগী নিতে পারি না, আমার পরিবার কান্দ করিয়ে নিয়েছি, হাসপাতাল নিয়েছি, এর মৃত্যু ঘোষণা হয়েছে। আমার পরিবার হার্ট করিয়া নিতে পারি না, কারণ কোনো গাড়ি আসবে না। কেউ গাড়ি আসিয়ে তো বেড়ার লক্ষ লক্ষ টাকার গাড়ি নষ্ট হয়ে যায়, বেড়ার গাড়ি অনুপযোগী হয়ে যায় এবং আমরা এই যে কাঁচা দিয়ে এখন বাইর যেতে আছি। আমরা উপায় কি? আমাদের এলাকা একদম আমরা বাদের মধ্যে আছি, আমাদের ভোলার মানুষে গণায়ও ধরে না, আমাকে ঘৃণা করে মানুষের সেবালায় আমাদের মোয়। আমরা একটু শুনছিলাম, আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনতে চাই, এই রাস্তাটা সমস্যা হওয়ার কারণে কি ধরনের সমস্যা? এই রাস্তার সমস্যা অনেক, পোলাপান নিয়ে স্কুলে যাওয়া যাইতেছে না, একবার আসলে আর একবার আসে না রিক্সা, এবং এত খারাপ অবস্থা এখানে বসবাসের অনুপযোগী। আমরা যে পৌরসভা 1 নং ওয়ার্ডে বসবাস করি এটা মনেই হয় না, আমাদের এই রাস্তার কথা শুনলে কোনো রিক্সা গাড়ি আসে না, কোনো মানুষে আসে না, আত্মীয় স্বজন মেহমান কেউ আসে না, এখানে বসবাস করতে পারে না, এখানে যারা বাসা ভাড়া নিবে তারাও এখানে আসে না, বলে যে আপনারা খারাপ রাস্তা বসবাস করেন, আপনাকে এখানে বাসা ভাড়া নেওয়া যাবে না। আমার বাচ্চা স্কুলে নিতে পারি না, মানুষ কাজে কর্মে যাইতে পারে না, টাইমলি কোনো টাইম মানে মেনটেনে করা যায় না। এটার ভিতরে তো গাড়ি মানে মানুষের মাছও ধরে এটার ভিতরে। এটা আওয়ামী লীগ সরকারও কাজ করা নাই, এরা এত বছর ক্ষমতা এটার ভিতরে কোনো কাজে করে নাই, আর এখন তো কাজ কি পর্যন্ত তা জানি না সঠিকভাবে। আমরা শুনছিলাম স্থানীয় যারা আছেন তারা বলছিলেন যে এই রাস্তার শুধু নয়, এর পাশাপাশি হেলিপোর্ট সড়ক, উপজেলা সড়ক সহ বেশ কিছু সড়কের কিন্তু একই অবস্থা এবং সেটি যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে কিন্তু আসলে পৌরবাসী নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়বেন। এই অবস্থা কিন্তু দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পৌরবাসী। যদি সড়কের কথা বলতে হয়, প্রায় ভোলার সামান্য বৃষ্টিতেই কিন্তু এই সড়কগুলো কাদামাটি হয়ে যায়, পানিতে কাদাযুক্ত হয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয় এবং ছোট বড় মাঝারি ধরনের বিভিন্ন গর্তের কারণে কিন্তু যানবাহন চলাচল করতে নানা ধরনের সমস্যা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে আমরা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বরাদ্দ পেলেই এই রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে, বরাদ্দের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন বলে তারা জানিয়েছেন এবং ভোলার সচেতন মহলও দাবি করছেন যেহেতু পৌরসভার ট্যাক্স দিচ্ছেন, বিভিন্ন ধরনের তারা এই পৌরসভার কর দিচ্ছেন, সেই কারণে তারা যেন দ্রুত এই কাজগুলো করার তারা দাবি জানিয়েছেন। ভোলার প্রায় 120 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো যদি দ্রুত সংস্কার করা হয়, যেহেতু ভোলা একটি প্রথম শ্রেণীর পৌরসভা, সেই ক্ষেত্রে তাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন। শুধু তাই নয়, পৌরসভার এই রাস্তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়নের দাবি জানিয়েছেন ভোলা পৌরবাসী। ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। একটি সেতুর অভাবে পটুয়াখালীর 3 উপজেলার লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পদ্মা সেতুর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক মানুষের অনেক উপকার হয়েছে, অনেক এলাকা ফেরিমুক্ত হয়েছে, কিন্তু
পটুয়াখালীর ওই 3 উপজেলা এখনও ফেরিমুক্ত হননি। চলাচলের জন্য এখনও তারা ট্রলার কিংবা ফেরির উপরেই নির্ভর করছেন, যে কারণে স্থানীয়রা দাবি করছেন বগা ফেরিঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো হয়েছে ফেরিমুক্ত, কিন্তু পটুয়াখালীর 3 উপজেলা থেকে যাতায়াতে এখনও ভরসা সেই বাহনটি। সড়ক যোগাযোগ না থাকায় ফেরি ও ট্রলারে নদী পারাপারে সময় লাগছে বেশি। দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছায় রোগীদের হাসপাতালে নেয়ার ক্ষেত্রে। রোগী নিয়ে আসলে দেখা গেছে ফেরি ওপার আছে, ওই সময় মানে সময় মতো পাওয়া যায় না। আমি আইসি পটুয়াখালীতে আইসি, আধা ঘন্টা উপরে হয়ে গেছে, আমি বসে আছি, ফেরি পাইতেছি না। ফেরি আইলে ফেরি পাওয়া যায় না, ফেরি ওপারে থাকে, তারপরে সময় মতন পাওয়া যায় না, টাইমলি মনে করেন আইসি মনে করেন ঘন্টার পর ঘন্টা অনেক সময় বসে থাকা লাগে। ফেরিঘাট হয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে যাওয়া আসা করে বাস ও পণ্যবাহী যানবাহন, তাই চলাচলের সুবিধায় লোহালিয়া নদীর বগা চরগড়বদি পয়েন্টে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আমাদের সবথেকে দুর্ভোগ হচ্ছে বগা ফেরিঘাট। বগা ফেরিঘাটের কারণে আমাদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। যে মালটা আসার কথা 3 ঘন্টা, সেই মালটা নিয়ে 6 ঘন্টা বসে থাকা লাগে। বগা ব্রিজটা হয় তাইলে আমাদের ট্রাক যাইতে সুবিধা হয়, তাইলে আমাদের পণ্য যাতায়াতের সুবিধা হবে, খরচ কমবে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে বগা ফেরিঘাটে নবম চীন মৈত্রী সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। ফরেন ডোনারের সাথে মন্ত্রণালয় কথাবার্তা বলে ফাইনাল হয়ে পরবর্তী স্টেপ মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। যখনই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সাথে সাথে ওই ডিপিপি তৈরির বিষয়টা আসবে এবং আমরা ডিপিপি তৈরি করে কার্যক্রম শুরু করে দেব। সেতু নির্মাণ হলে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার অন্তত 13 লাখ মানুষের ভোগান্তি কমবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। সেগুলো ট্রলার ভর্তি করে নিয়ে আসা হচ্ছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, এবং সেখান থেকে শত শত মন কিনে পাইকাররা নিয়ে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলে। আবার রপ্তানিও বন্ধ রয়েছে। এত কিছুর পরেও ইলিশের দাম কেন কমছে না সেটি জানার চেষ্টা করব। প্রতিদিন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, আসছে ট্রলার ভর্তি করে, বেচাকেনাও হচ্ছে শত শত মন। জেলে ক্রেতা বিক্রেতার হাক ডাকে যেন সবসময়ই সরগরম থাকে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট। তারপরও দাম কেন ক্রেতার নাগালের বাইরে, এমন প্রশ্নের সঠিক উত্তর মিলছে না কারো কাছে। তবে ইলিশ আহরণ ও বিক্রির সাথে জড়িতরা বলছেন, জেলে থেকে ক্রেতা পর্যন্ত একটি ইলিশ পৌঁছাতে অন্তত 4-5 হাত ঘোরে। এতে মধ্যস্বত্বভোগীদের কারণেই প্রতি কেজি ইলিশ জেলের হাত থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে বেড়ে যাচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। মাছ মারি নিয়ে আসলে ওই আড়তে আমরা মাছ উড়াই, উঠাবার পর ওইখানে তো পাইকার আসে। পাইকার আসলে ওই পাইকারের সাথে একটা ঘর করে যে এই 1000 টাকা কেজি এলে দাম কবা, কিন্তু আমার কিন্তু 200 টাকা 100 টাকা আমার দিতে, একটা 100 বা 200 এইরকম, 100 নিচ্ছি না আর কি। তাহলে দেখা যায় দাম আছে 1200 টাকা কেজি, সেইটা কইবে 900 টাকা কেজি বা 800 টাকা কেজি কইবে। ওই আরতদারের 200 টাকা বা বেশি দিতে হইবে, ওটা হাটা তোর জালিয়ারা জানবে না। এইভাবে করে দেখা যায় যে আমি 50,000 টাকার মাছ বাঁচলাম, আরতদারে হ্যার 20,000 টাকা কামাই হয়েছে, আর আমার হয়েছে কয়টা, আমি ঘরে লই দিতে 20,000ও পারি না কা। ওই আরতদারে ওই দিক দিয়ে হারে 1 চুরি, হে এবার কাটা দেয় 10 টাকা 12 টাকা নেয় হলে শতকরা। নদীর পাড়ে যদি এই মাছটা 15 টাকা বিক্রি হয় তাহলে ওর ব্যাডলই পড়ছে 1575। এখানে আছে একটা পাইকে আরতদার আছে, আরতদারের কাছে দিলে এটা নিলাম হয়, নিলাম হইলে মনে করেন 1700 বা 1650 এইরকম ওঠে। এইটা মাছটা হাতটা বদল হইতে হইতে দেখেন 16-17 টাকা পড়িয়ে যায়। এছাড়া ইলিশ আহরণের তুলনায় চাহিদা বেশি থাকা এবং জ্বালানি তেল সহ মাছ ধরার সরঞ্জামাদির দাম বাড়ার কারণে ইলিশের দাম কমছে না বলে জানান মৎস্য গবেষকরা। এখানে একটা মাছ 1500 টাকা যদি কেনে পাইকার, তার হচ্ছে যে একটা কস্টিং আছে, তার বরফ দেওয়ার ব্যাপার থাকে, ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, এসব কিছু মিলে সে হচ্ছে যে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। তো গন্তব্যে গেলে পারে সেখানে গিয়ে আবার তার কস্টিং থাকে, সেটা সংরক্ষণ করার ব্যাপার থাকে। ওইখানকার আড়তদাররা থাকে যারা হচ্ছে যে একটা পার্সেন্ট হচ্ছে যে তার কাছ থেকে ভ্যাট কাটে। তো এই ব্যাপারগুলো দিয়ে দেখা যায় যে 1500 টাকার মাছ যদি আমি পাই পাথরঘাটাতে কিনে,
সেক্ষেত্রে ঢাকায় গিয়ে দেখা যাচ্ছে যে পার কেজিতে হয়তো 100 টাকা তার হচ্ছে কস্টিং পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার 1600 টাকা বা 1700 টাকা হচ্ছে পড়ে যায়। এখন আবার যারা ওইখান থেকে আবার পাইকারি বাজার থেকে যখন খুচরা বাজারে যাচ্ছে তখন আবার তাদের ক্ষেত্রে আবার একটু দাম বেড়ে যাচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ধরেন দামের পর্যায়টা 1500 থেকে দেখা যাচ্ছে যে 1900 এমনকি 2000 পর্যন্ত বেড়ে যায়, বুঝতে পারছেন। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসির তথ্য বলছে, গত 24 জুলাই থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এ অবতরণ কেন্দ্রে ইলিশ কেনাবেচা হয়েছে 443.68 মেট্রিক টন। 2023 সালের একই সময়ে বিক্রি হয়েছিল 493.15 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 49.47 মেট্রিক টন কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার জানাবো অন্যরকম একটি মাছের বাজারের গল্প। এই বাজারের বিশেষত্ব হলো অন্যান্য জেলা থেকে জেলেরা মাছ নিয়ে আসেন এই বাজারে এবং সেখানে নিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয়। বলছি ঝালকাঠির পূর্ব চাঁদকাঠি মাছের বাজারের কথা, যে বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ জমজমাট থাকে এবং দাম একটু বেশি হলেও ক্রেতারা সেখান থেকে তরতাজা মাছ কিনতে পেয়ে বেশ খুশি। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি মাছ বাজারে। এই মাছ বাজারটি প্রায় 30 বছর আগ থেকেই এখানে বসে আসছে। এই মাছ বাজারের বিশেষত্ব হলো এখানে ডাকের মাধ্যমে যারা ক্রেতা রয়েছেন তারা মাছ কিনতে পারছেন, এমনকি যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই ডাকের মাধ্যমে মাছ কিনে পরবর্তীতে সাধারণ ক্রেতা যারা রয়েছেন সেই ক্রেতার কাছে বিক্রি করছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাক চলতেছে। আমি আপনাকে দেখাতে চাই যে আসলে এই যে ডাক চলতেছে এখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু রয়েছেন। যারা সাধারণ মাছ ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এখানে ডাকের মাধ্যমে মাছ কিনছেন এবং যারা এখানের সাধারণ ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এখানে আসলে মাছ কিনছেন। বিষখালী সুগন্ধা নদীর রুই, কাতলা, চিংড়ি, বাইলা, পাবদা, ইলিশ সহ নানা জাতীয় তাজা মাছ পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির নদীর মাছগুলো পাওয়া যায় এবং ফরমালিন মুক্ত ছাড়া আমরা এখানে ডাকে একটু তুলনামূলক দাম বেশিতে আমরা ডাকে এখান থেকে মাছ কিনতে পারি। এই মাছ যারা কিনছেন তারা কিন্তু আসলে অভিযোগ করেছেন যে এখানে একটু মাছের দামটা বেশি নেওয়া হয়, আবার কেউ কেউ বলছেন যে মাছের দাম একটু বেশি নেওয়া হলেও এখানে তাজা মাছটা পাওয়া যায় এবং যে ফ্রেশ যে মাছ সেই মাছটা পাওয়া যায়। এর কারণ হয়েছে ঝালকাঠির বিষখালী এবং সুগন্ধা নদীর যে বিভিন্ন প্রকৃতির মাছ রয়েছে, ইলিশ মাছ সহ যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, সেই মাছ সেই তাজা মাছটাই আসলে এখানে পাওয়া যায় এবং এই কারণেই আসলে ঝালকাঠির বিভিন্ন অঞ্চল থেকে সন্ধ্যায় অথবা সকালবেলা এই ডাক বসে এবং এই ডাকে সাধারণ মানুষ আসেন এবং মাছ কিনে নিয়ে যান। এখানে ডাকের মাধ্যমে কেনাবেচা হয়, সবই যে কোনো লোকে কিনতে পারে, বাইরের লোকও কিনতে পারে। এখানে রেস্তা যারা পাইকার আছে বাজারে তারাও কেনে। না, এখানে আমরা ডাকে মাছ কিনি, এখানে ডাকে কিনলে একটু কম হয়, এজন্য আমরা মাসে 1-2 বার আসি। ঝালকাঠি চৌমাথার এই বাজারে মাছ কিনতে আসছিলাম। আমি জানি সুগন্ধার মাছ খুব সুস্বাদু হয়, তাজা মাছ। এখানে কিন্তু আসলে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়। এখানে ঝালকাঠির যে সুগন্ধা এবং বিষখালী নদী রয়েছে এবং নদীর আশেপাশে যে খালগুলো রয়েছে সেই খালগুলোর যে মাছ আসলে জেলেরা সারাদিন বসে মানে শিকার করে, সেই শিকার করা মাছগুলো সন্ধ্যার সময় এখানে নিয়ে আসে এবং আড়তদারের মাধ্যমে এখানে ডাক বসে, সেই ডাকের মাধ্যমে আসলে এই মাছগুলো ক্রেতারা কিনে নিয়ে যান। আমাদের এখানে সুগন্ধা নদীর মাছ তো একদম বরফ ছাড়া, ঠিক আছে, একদম তরতাজা নদীর থেকে আসে। আমরা ওই যেটা 4 টাকা কেজি এইটা 800 টাকাও বেশি, আবার যেটা 3 টাকা কেজি ওইটা 900-1000 টাকা বেশি এবং 1000 টাকা যেটা 1 কেজি সাইজের ইলিশ এটা 1800-2000 টাকা কেজি মানে কেনা লাগে বা বেচা লাগে। ডাকের মাধ্যমে বিক্রি হয়, ডাকে সবাই কিনতে পারে, তার যার যেরকমের ইচ্ছা সেই রকমের সেই ক্রয় করতে পারে। তাজা বিক্রি করে, কাস্টমারও কেনে, পাইকারও কেনে, সাধারণভাবে সবাই অল্প বিস্তার করে। সারাদিন বা সারা রাত্র যারা বড়শি পায় এবং বড়শি দিয়ে যে মাছটা শিকার করে সেই মাছগুলো কিন্তু সকালবেলা নিয়ে আসবে এবং রাতের বেলা যে জাল ফেলে যে শিকার করে যে জেলেরা মাছ, সেই মাছগুলো কিন্তু নিয়ে আসবে আগামীকাল সকালবেলা সকাল 7টা 7:30টার দিকে। তখন এখানে ডাক বসবে এবং সেই ডাকের মাধ্যমে কিন্তু আসলে এই মাছগুলো আবার বিক্রি হবে। তো এই বাজারের মূল বিশেষত্বই হলো এখান থেকে সাধারণ যে ক্রেতা রয়েছেন সেই
সাধারণ ক্রেতা অথবা এখানের যারা মাছ ব্যবসায়ী রয়েছেন সেই মাছ ব্যবসায়ী উভয়ই সমান দামে কিন্তু এখানে মাছ ক্রয় করতে পারেন। যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখান থেকে মাছ ক্রয় করেন এবং পরবর্তীতে সেই মাছ কিন্তু সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেন একটু বেশি দামে, একটু চড়া দামে, যে কারণে আসলে যারা এখানে পরবর্তীতে মাছ কিনতে আসেন তারা একটু অভিযোগ করেছেন যে এখানে ভালো মাছ পাওয়া গেলেও কিন্তু আসলে মাছের দামটা একটু বেশি রয়েছে। তো এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। শখের বসে শুরু করেছিলেন কোয়েল পাখি পালন। শুরুটা মাত্র ৮ জোড়া দিয়ে হলেও বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে ৫,০০০-এ। বলছি পটুয়াখালীর নাহিদের কথা, যার কিনা কোয়েল পাখি পালনের যে নেশা সেটি এখন তার পেশা হয়ে গেছে। শখের বসে কোয়েল পালন শুরু করে এখন তিনি পরিপক্ক খামারি। ৩ বছর আগে মাত্র ৮ জোড়া কোয়েল দিয়ে খামার শুরু করেন তিনি। শখ থেকে নেশা, আর সেই নেশা পরবর্তীতে পেশায় পরিণত হয়। বলছিলাম পটুয়াখালীর হেতালিয়া বাঁধহাট এলাকার তরুণ উদ্যোক্তা নাহিদের কথা। ফাজিল শেষ বর্ষের ছাত্র নাহিদ ইসলাম পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধহাট এলাকার বাসিন্দা মইনুল ইসলাম স্বপনের ছেলে। শুরুতে পরিবারের সদস্যরা ভালোভাবে না নিলেও বর্তমানে নাহিদের খামারে ৫,০০০-এর মতো কোয়েল পাখি রয়েছে, যা থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৪,০০০-এর বেশি ডিম। বর্তমানে খাওয়ার উপযোগী কোয়েল পাখি ৬০ টাকা পিস এবং প্রতি হালি ডিম ১০ টাকা করে বিক্রি করছেন তিনি। কোয়েল পালন বিষয়টা যদি আমি বাণিজ্যিকভাবে এটা পটুয়াখালীতে করতে পারি আমার জন্য খুব ভালো একটা বিষয়। প্লাস হলো যারা আছে এই যে আপনার মাংসর চাহিদা অনেকটা পূরণ হয়, ডিমের চাহিদা এটার ক্ষেত্রে অনেক পূরণ হয়, কারণ এটার মাংস প্লাস হচ্ছে ডিম, এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো একটা খাবার। প্রতিদিনই এই কোয়েল ফার্ম স্থানীয় সহ অনেকেই দেখতে আসেন। অনেকে নাহিদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাচ্চা সংগ্রহ করে কোয়েল পালনে উদ্বুদ্ধ হচ্ছেন। ও নিজে উদ্যোগ নিয়ে কোয়েলের ফার্ম করছে। কোয়েলের ফার্ম করার পর আসলে ও অনেক স্বাবলম্বী হয়েছে এবং ওকে দেখে আমাদের এলাকায় যারা আছে বেকার যুব সমাজ তারা উৎসাহ পাইতেছে এবং ওর কাছ থেকে অনেক সময় টিপস নিতেছে। আমরা দেখতেছি যে না, নাহিদ যত দোয়া দেবো অত অগ্রসর হবে, অত উৎসাহ দেবো অতই ভালো হবে। উৎসাহ দিছি, আমরা চাই নাহিদের এই কোয়েলের ফার্ম দেখে মানুষ করুক এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। আমাদের বাচ্চারা কোয়েলের ডিম এবং কোয়েলের মাংস খুবই পছন্দ করছে। বাড়ির বয়স্ক যারা আছে বা আমরা আছি, আমরাও কোয়েলের ডিম নিতে পারছি এখান থেকে স্বল্প মূল্যে। এটা খাবার প্রতি আমরা উৎসাহিত হচ্ছি এবং এখানে এলাকায় যে ডিমের চাহিদা এবং মাংসের যে চাহিদা সেটা পূরণ করছে এবং পূরণ করার পরও পাশের এলাকায়ও সেটা কিছু অংশ সেখানে যাচ্ছে। কোয়েল পাখির মাংস ও ডিমের বাজার ভালো না থাকায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাহিদকে। তবে সবকিছু ছাপিয়ে সামনে এগোতে চান নাহিদ। কোনো পুঁজি ছিল না, এক কথায় নো ইনভেস্ট। আমার শুধু বিজনেস রিলেটেড ইচ্ছা ছিল। আমি বলতে পারি যে আমার ওই ইচ্ছাটাকেই আমাকে ভাই টাকা পয়সা বললেন, ব্যবসা বড় করার পিছনে আসার একটা কারণ বললেন, সব কিছু আমার ইচ্ছাটা দ্বারাই সম্ভব হয়েছে। আসলে আপনারা যদি এভাবে কিছু করতে চান আমি এটাই বলবো যে ভাই আপনাদের ইচ্ছাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ইচ্ছার দিকে ফোকাস দেন, টাকা পয়সা আপনার ইচ্ছা আপনাকে ম্যানেজ করে দিবে। নাহিদকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কোয়েল পালন দিন দিন আমাদের আগ্রহ বাড়ছে কৃষকদের এবং আমাদের বেকার যুবকদের কোয়েল পালনের আগ্রহ আমরা দেখতেছি। আমাদের পটুয়াখালীতে হেতালিয়া বাঁধঘাটে নাহিদ নামের একটা যুবক ছেলে, সে কিছুদিন যাবৎ এই কোয়েল পালন করছে। আমরা দেখছি তার খামার বেশ ভালো পর্যায়ে আছে। আমাদের তরফ থেকে যে সুবিধাগুলি পাওয়ার কথা সেগুলি আমরা চেষ্টা করব। আমরা খামারের মধ্যে আমরা পরামর্শ দেই, রেজিস্ট্রেশন করে দেই, তো এগুলি আমরা দিয়ে থাকি এবং আমরা দেব। বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী। বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালনে দেশের পুষ্টি ঘাটতি মেটাতে এবং জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেষ করব ভিন্ন রকম একটি খবর দিয়ে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারের কথা সবার জানা, কিন্তু ভাসমান শিক্ষা কার্যক্রমের কথা কিন্তু অনেকেরই অজানা। বলছি সুগন্ধা নদীর তীরে যে 3টি তরী রয়েছে, যেখানে কিনা বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ নামের 3টি তরীতে চলছে পাঠদান এবং সেখানে আনন্দের সাথে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছেন বিভিন্ন জিনিস।
নদীতে চলছে ভাসমান শিক্ষা কার্যক্রম। বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ নামে 3টি তরীতে চলছে পাঠদান। এই শিক্ষা তরী থেকে জ্ঞান অর্জন করছে স্থানীয় শিক্ষার্থীরা। সুগন্ধা নদীর তীরেই অবস্থিত ঝালকাঠির অধিকাংশ স্কুল, তাই সহজেই এই শিক্ষাতরীর শিক্ষা গ্রহণ করতে পারছে শিক্ষার্থীরা। আনন্দের সাথে খেলার ছলে এবং ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে হাতে কলমে শিখছে তারা। নরওয়ে নামক দেশে কিভাবে 6 মাস দিন হয় এবং 6 মাস রাত হয়, এটা ওদেরকে প্র্যাকটিক্যালি আমি একটু আগে বুঝেই আসলাম। আবার ধরেন এখানে আমাদের বর্তমান জেনারেশন যে আসলে কপিকল জিনিসটা কি বা কুয়োর ব্যবহার, আগেরকার দিনে যে আমরা কুয়ো থেকে পানি তুলতাম সেখানে যে কপিকল যন্ত্রটা ব্যবহার করা হতো সেটা কিভাবে ব্যবহার করা হতো এটা কিন্তু জানে না বর্তমান জেনারেশন। সেটা বাস্তবে এখানে দেখানো হয় যে চাকার সংখ্যা বেশি থাকলে তার ভারবহন ক্ষমতা বেশি হবে। বিভিন্ন খেলা গেমের মাধ্যমে এখানে আমরা সবাইকে ধারণা দিয়ে থাকি। তারপরে এখানে ছেলে মেয়ে যে সমান সেই সম্পর্কে আমরা সবাইকে বলে থাকি যে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারপর হচ্ছে কিভাবে আমরা বড়দের সম্মান করব, কিভাবে আমরা কোনো যাদের সাহায্যের দরকার কিভাবে আমরা তাদের সাহায্য করব সেই সম্পর্কে ধারণা দিয়ে থাকি, যাতে বাচ্চারা ভবিষ্যতে নিজেদের জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারে। বইয়ের পাতায় যেগুলো পড়েছি সেই বিষয়গুলোই এখানে প্র্যাকটিক্যাল দেখতে পেরেছি, যেগুলো আমাদের ব্রেনে বেশি সময় থাকবে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলবে। দীর্ঘমেয়াদে চলমান থাকলে ছাত্রছাত্রীরা আরও শেখার সুযোগ পাবে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার। বাচ্চাদের যে শিক্ষণীয় যে প্রকল্প এটা খুবই প্রশংসনীয়। আমার কাছে মনে হয়েছে শিশুতোষ যে তারা খুবই অনুসন্ধিৎসু হয়, জানতে চায়, এবং তাদেরকে জানানোর জন্য এই যে একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং খুব সহজ উপায় তাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তাদের শেখার উপযোগী করে এবং আনন্দদায়ক করে একটা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ শিক্ষা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক প্রদীপ কুমার রায় জানান, নোঙ্গরকড়া ঘাটে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তরীগুলো শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে। এখানে একটা প্রজেক্ট বেস ধরে সাজানো হয়েছে। এটা 1 থেকে 10 পর্যন্ত যে বাচ্চারা আসে এখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে তারা তাদের বাস্তবসম্মুখী যে শিক্ষাটা ওটা নিতে পারে। এখান থেকে শিক্ষাগুলো অনেকেই বাচ্চারা আনন্দের মাধ্যমে এই শিক্ষাটা গ্রহণ করে থাকে। প্রতিদিন এই ভাসমান শিক্ষাতরীতে প্রায় শতাধিক শিক্ষার্থী জ্ঞান অর্জন করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক বিভাগীয় আয়োজনে। আগামীতে থাকবো নতুন ও ভিন্ন স্বাদের খবর নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন।